দিমিত্রি পেট্রাটসের মোহনবাগানে আর কোনো জায়গা নেই। তাকে কি তাহলে দল থেকে বার করার চেষ্টা করছেন কোচ হোসে মলিনা? হ্যাঁ, ঠিক কিছু এরকমই একটা ইঙ্গিত কালকে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে তিনি দিয়ে গেলেন। খুবই দুঃখের ব্যাপার এবং এরই সাথে খুবই চিন্তার বিষয়ও বটে। এই মুহূর্তে ড্রেসিং রুমের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা মনে করিয়ে দিচ্ছে হুয়ান ফেরান্ডো, হুগো বুমুসের সময়কার কথা। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করাটা দরকার। আমরা মোহনবাগান ম্যানেজমেন্টের সামনেও কিছু ক্রুশিয়াল কোয়েশ্চেন্স তুলবো। আমি জানি না যে তার উত্তর আমরা কোনোদিন পাবো কিনা, তবে এই কোয়েশ্চেন্সগুলো ম্যানেজমেন্টকে করা খুবই দরকার, বিকজ সমর্থকরাও ডিমান্ড করেন যে কেন আজকে এই সিচুয়েশনে মোহনবাগান এসে দাঁড়িয়েছে। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো, অবশ্যই কমেন্টে তোমরা জানিও যে তোমরা আমার মতামতের সাথে একমত কিনা, এবং অবশ্যই ভাবে তোমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত থাকলে সেটাও কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত চলো শুরুতেই ফার্স্টে এই পিকচারটা তোমরা দেখো। মানে এত স্যাড পিকচার আমি জীবনে এক্সপেক্ট করিনি দেখবো বলে, বাট দিমিত্রি পেট্রাটস কালকে এই সেম জিনিসটা অনুভব করেছেন। মাঠের বাইরে থেকেই তাকে গোটা টিমকে খেলতে দেখতে হলো এবং ম্যাচ শেষেও তিনি সাইডলাইন্সেই দাঁড়িয়ে তার দলকে হারতে দেখলেন, কিন্তু কোচ হোসে মলিনা তাকে নামানোর সিদ্ধান্ত নিলেন না। কেন হঠাৎ পেট্রাটসের ওপর এতটা আক্রোশ কোচের? কেন একটা শেষ তুরুপের তাস হিসেবে পেট্রাটসকে ইউজ করা গেল না? তার কি সত্যি দলে কোনো জায়গা নেই? সত্যি কি মলিনা এমন ট্যাকটিক্স ইউজ করছেন যেখানে দিমিত্রি পেট্রাটসের কোনো জায়গা হবে না? এটা ভাবলেই অবাক লাগে। আর ভাবলে আরও অবাক লাগে যে হোসে মলিনা রবিনোকে নামালেন, যিনি কিনা পুরোপুরি এখনো ফিট নন, তার শরীরের মেদ ঝরেনি, তিনি হামাগুড়ি দিচ্ছেন, তিনি ছুটতে পারছেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছেন, তার একটা ভেলকি কালকে কাজ করছে না। এই ফুটবলারটি যার 2 সপ্তাহ হয়নি প্রি সিজন স্টার্ট করেছে, তাকে তিনি নামালেন, কিন্তু একটা ইন শেপ দিমিত্রি পেট্রাটসকে নামানোর সিদ্ধান্ত তিনি নিলেন না। এই সিদ্ধান্তে বহু মানুষ অবাক হয়েছেন এবং কার্যত বলা যায় যে একার হাতে পুরো কালকের রেজাল্টটাকে স্যাবোটাজ করে দিয়েছেন কোচ হোসে মলিনা। ফার্স্ট অফ অল তার টিম চয়েস নিয়ে তো কোয়েশ্চেন্স উঠছেই। তিনি প্রেস কনফারেন্সে বললেন কি যে আমার প্ল্যানিং অনুযায়ী আমার এই দলটাই মনে হয়েছে ঠিকঠাক খেলবে। তিনি কি করে ভাবলেন যে একটা লিস্টন কুলাসো যে আইএসএল এ আটকে যায়, সে নাকি কালকে তুর্কমেনিস্তানের ক্লাবের এগেনস্টে 1-on-1 ডুয়েলস জিতবে, ভেতরে ঢুকবে, গোল করবে? তিনি কি করে ভাবলেন আশিস রায় যে আইএসএল এ দলকে দিনের পর দিন ডুবিয়ে যাচ্ছে, সেই আশিস রায় নাকি কালকে এসিএল এ ভালো খেলবেন? তিনি কি করে ভাবলেন যে মাঝ মাঠে দীপক টাংরি এবং আপুয়া এই দুজনকে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার রেখে দিলে আপফ্রন্টে একা সাহাল পেরে যাবেন পুরো খেলা তৈরি করতে? তিনি কি করে ভাবলেন যে কামিংস উইদাউট এনি প্রপার মিডফিল্ড সাপোর্ট একা গোল করতে পারবেন? তিনি কি করে ভাবলেন একটা ইনএক্সপিরিয়েন্সড কিয়ার নাসিরি বা অভিষেক সিং এর মতন প্লেয়ার তারা এসিএল এর মঞ্চে প্রথমবার খেলে মাঠ কাঁপিয়ে দেবেন? তিনি কি করে ভাবলেন যে 3টে বিদেশি নিয়ে স্টার্ট করলে মোহনবাগান অ্যাডভান্টেজে থাকবে? তিনি কি করে ভাবলেন যে শেষ 30 মিনিটে তিনি খেলা ঘোরাবেন? তিনি কি করে ভাবলেন উইদাউট প্রপার প্রি সিজন যে ইন্ডিয়ান প্লেয়ার্সরা আইএসএল ঠিক মতন করে খেলা তৈরি করতে পারে না, তারা নাকি এসিএল এর মঞ্চে খেলা তৈরি করবে? তিনি কি করে ভাবলেন যে মোহনবাগানের ইন্ডিয়ান প্লেয়ার্সরা যাদের পা টাকার লোভে ভারী হয়ে গেছে, যাদের পা থেকে ফুটবল চলে গেছে, তারা নাকি এসিএল এ মোহনবাগানকে ম্যাচ জেতাবে? অনেক প্রশ্ন আসছে মলিনার কাছে আমার, কিন্তু তার উত্তর তিনি একটাই দেবেন, আমার যেটা ভালো লেগেছে আমি সেটা করেছি। হ্যাঁ, ব্যক্তিগত ব্যাপার তার, বিকজ তিনি কোচ, তিনি যেটা চাইবেন সেটাই হবে, বাট তা বলে যে সেই সিদ্ধান্তগুলো সঠিক সেটা কিন্তু নয়। কালকে দেখো আল হুসেনও আপসেট করেছে, আল হুসেন সেপাহানকে হারিয়েছে, বাট হুসেন এবং সেপাহানের মধ্যে যেই কোয়ালিটির গ্যাপ, সেই কোয়ালিটির গ্যাপ কিন্তু মোহনবাগানের আহালের সমান নয়। মোহনবাগান আহালের কোয়ালিটির গ্যাপ কিন্তু ট্রিমেন্ডাসলি হিউজ। মোহনবাগানের কালকে একটা মাস্ট উইন গেম ছিল, এটা কিন্তু তাদেরকে এই গ্রুপে একটা বড় অ্যাডভান্টেজ দিতে পারতো, কিন্তু সেই অ্যাডভান্টেজ তো তারা নিলই না। উল্টে অন্য ক্লাবদের করা সেই হার্ড আর্নড এএফসি পয়েন্টস, যেখানে অন্য টিমসরা ইস্ট বেঙ্গল বলো, বেঙ্গালুরু বলো, গোয়া বলো, মুম্বাই বলো, যারা ম্যাচ জিতেছে, যারা ম্যাচ ড্র করে করে আমাদের কোএফিশিয়েন্টস পয়েন্ট বাড়িয়ে আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছিল যেখানে আমাদের ডিরেক্ট এসিএল 2 এর স্পট আমরা পাচ্ছিলাম, সেটা মোহনবাগান দিনের পর দিন তারা জিতছে, লিগ জিতছে, এসিএল 2 খেলছে, এসিএল 2 তে ভালো পারফর্ম করতে পারছে না, এবং নিজেদের এই অসফলতা এবং ওভার কনফিডেন্সের জন্য অন্যদের তৈরি করা যে আমাদের এএফসি স্লট, সেটা মোহনবাগান একার হাতে জাস্ট নষ্ট করে দিল। আমরা অলরেডি তুর্কমেনিস্তানের নিচে চলে গেছি, অর্থাৎ পরবর্তী সিজনের জন্য কিন্তু আমরা আর এসিএল 2 এর স্পট পাবো না, বিকজ তুর্কমেনিস্তান আমাদের উপরে চলে গেছে। আমাদেরকে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে হবে এবং একটা এসিএল 2 এর প্লে অফ স্পট পাবো, এছাড়া কিন্তু আমরা আর কিছু পাবো না, উইচ ইজ ভেরি ভেরি স্যাড। এবং এই পয়েন্ট গ্যাপ প্রায় 1.3 এর পয়েন্ট গ্যাপ তৈরি হয়ে গেছে। সেই পয়েন্ট গ্যাপটা যদি আমাদের ম্যানেজ করতে হয়, তাহলে গোয়া এবং মোহনবাগান দুটো ক্লাবকেই আগামী প্রত্যেকটা ম্যাচে ভালো রেজাল্ট আনতে হবে, উইচ ইজ প্র্যাকটিক্যালি নট পসিবল। এবং এটা সম্পূর্ণভাবে দায়িত্ব মোহনবাগানকে নিতে হবে, বিকজ দে আর দি অনলি ক্লাব যারা কিন্তু এসিএল এর মঞ্চে দিনের পর দিন তাদের নিজেদের জায়গাটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে রেখেছেন। এসিএল খেলবেন, এসিএল নাকি চ্যাম্পিয়ন হবেন, তার জন্য নাকি ভারতীয় প্লেয়ারদের রিলিজ করা হচ্ছে না। আন্ডার 23 এর জন্য সুহেলকে তারা রিলিজ করেনি। আজকে তোমরা বলো এসিএল এর ম্যাচটাই সুহেল খেলেছে, বেঞ্চ থেকেও নেমেছে, তাহলে কেন সুহেলের মতন প্লেয়ারকে আন্ডার 23 এর জন্য ছাড়া হলো না, যেখানে এটা গ্যারেন্টিড যে সুহেল এসিএল এ খেলবে না? আর ইন্ডিয়ান সিনিয়র প্লেয়ার্সদের তো কথা ছেড়েই দাও, আমি তো খালিদ জামিলকে পার্সোনালি হয়তো ইমেল করবো যে ভাই আর কিছু হয়ে যাক,
এই মোহনবাগান দল থেকে যেন একটাও ভারতীয় প্লেয়ারকে ন্যাশনাল দলে না ডাকা হোক, বিকজ অনেক এদের মধ্যে একটা ঘমন্ড চড়ে গেছে যে মোহনবাগানে খেলবো মানে আমাদের ন্যাশনাল দলে জায়গা তো পাকা, এত টাকা আমরা কামাচ্ছি, আমরা যাই ফুটবল খেলি আমরা ন্যাশনাল দলে চান্স তো পাবোই। এই মানসিকতা এদের চেঞ্জ করতে হবে। এবার ইনফ্যাক্ট এদের কোনো যায়ও আসবে না যদি এদেরকে ন্যাশনাল দল থেকে সরিয়ে দেওয়া হয়, দে উডেন্ট কেয়ার, এদের কিচ্ছু যায় আসবে না, বিকজ এদের সেই মানসিকতাই নেই ভারতীয় জাতীয় দলের হয়ে কিছু ভালো পারফর্ম করার। এরা শুধু আসে প্রফেশনালিজম দেখায়, খেলে, শুতে চলে যায়। ভালো পারফর্ম করার খিদেটুকুনি ভারতীয় প্লেয়ারদের মধ্যে নেই। এতদিন ধরে এই পারফরমেন্সটা আমরা জাতীয় দলে অনুভব করছিলাম, এবার কিন্তু মোহনবাগানেও ভারতীয় প্লেয়ারদের ডাউনফল দেখা যাচ্ছে, ওয়্যার দ্য ইন্ডিয়ান প্লেয়ার্স আর প্লেইং প্যাথেটিক ফুটবল। সাহালের মতন প্লেয়ার, 28 বছর হয়ে গেছে ছেলেটার, এখন ও আর বাচ্চা ছেলে নেই, ও যদি এখনও নিজের প্রাইম হিট করতে না পারে তাহলে আর কবে করবে? এত ইনকনসিস্টেন্ট পার প্লেয়ার আমি জীবনে দেখিনি। থাপা আসাতে একটুখানি বেগ পেয়েছিল মোহনবাগানের অ্যাটাক, বাট একা থাপা কি করবে? আপুয়া একেবারে আউট অফ টাচ। প্রি সিজন নাকি খেলার সময় তারা পায়নি, ক্লাবসদের সাথে নাকি তারা খেলার সুযোগ পায়নি, যেই কারণে তারা নাকি নিজেদেরকে তৈরি করতে পারেনি। এটা বিশালকে বলে গেছেন, এটা কোনো জাস্টিফাইয়েবল এক্সকিউজ হতে পারে না। যদি গোয়া ওমানি চ্যাম্পিয়ন্সদের হারাতে পারে উইদাউট প্রি সিজন, মোহনবাগানটা আহালকে হারাতে পারলো না। এই মোহনবাগান ফ্যান্সরা নাকি বলেছিল যে আরকাটাকে রেখেছে যখন ইস্ট বেঙ্গল 3 গোল খায়, যে এই আরকাটাকে মোহনবাগান পেলে নাকি দুষে দিত। কি হলো? এই আরকাটা কিন্তু আহালকে 3 গোল মেরেছিল। তাহলে আপনারা বলছেন এই আরকাটাকে মোহনবাগান দুষে দিত, মোহনবাগান এদিকে আহালকে 1 গোল মারতে পারছে না, ওরা নাকি আরকাটাককে হারাবে। সামান্য বসুন্ধরা কিংসের কাছে মোহনবাগান হেরে যায়, তারা নাকি আরকাটাককে হারাবে। হাস্যকর। এই স্টেটমেন্টসগুলো বোধহয় আর মোহনবাগানের জন্য কাজ করে না, বিকজ মোহনবাগানের যে একটা ফাঁকা বাবেল আছে না, সেটা বার্স্ট করে গেছে। এই মোহনবাগান দলকে হারাতে খুব একটা অসুবিধা কোনো ক্লাবেরই হওয়ার কথা নয়। আইএসএল এ যদি একটুখানি ট্যাকটিক্যালি কেউ ম্যাচ খেলে না, মোহনবাগান আটকে যাবে, বিকজ দ্য বিগেস্ট প্রবলেম দ্যাট মোহনবাগান ইজ ফেসিং, মাঝমাঠ কিচ্ছু নেই। অ্যান্ড যেই কারণে আমার মনে হয় পেট্রোডসের সাথে এরকম অনৈতিক কাজ মলিনা করছেন, বিকজ তিনি ম্যানেজমেন্টকে হয়তো বলছেন যে আমার মাঝমাঠের প্লেয়ার দরকার, আমরা গ্রেগ স্টুয়ার্টকে রিপ্লেস করিনি, তো আমাকে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট দাও। নাও দ্য কোয়েশ্চেন কামস টু ম্যানেজমেন্ট। ফার্স্ট অফ অল, এটা এই সিজন থেকেও আমি স্টার্ট করছি না, ঠিক আছে? আমি লাস্ট ইয়ার থেকে যাচ্ছি। তোমার কাছে অলরেডি কামিংস আছে, তোমার কাছে অলরেডি পেট্রোডস আছে, তোমার কি দরকার ছিল ম্যাকলারেনের মতন সাইনিং করার? এত কোটি টাকা দিয়ে ম্যাকলারেন, আমি জানি মার্টি সাইনিং টাইপের একটা প্লেয়ার, বাট দলে কি আদৌ ম্যাকলারেনের প্রয়োজন ছিল? কামিংস, পেট্রোডস তো তোমার সেই কাজটা করে দিচ্ছিল, বাট না, ম্যানেজমেন্ট এমন একটা কম্পিটিশন নিয়ে এলো সেই জায়গাটাতে যেখানে কোনো কম্পিটিশনের দরকারই নেই। ইউ অলরেডি হ্যাভ 2 ভেরি গুড ফরেনার্স আপ ফ্রন্ট, পেট্রোডস অ্যান্ড কামিংস, যারা দুজনেই সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতে পারে। আজকে পেট্রোডসকে ফোর্সফুলি এত নিচ থেকে খেলতে বলা হচ্ছে, বাট পেট্রোডসের পজিশন তো রাইট উইঙ্গার বা ক্যাম্প নয়, হি ইজ আ সেকেন্ড স্ট্রাইকার, হি ইজ আ প্রপার নাম্বার 9, কিন্তু আজ ওকে নাম্বার 9 হিসেবে খেলতে দেওয়াই হচ্ছে না। প্লেয়ারটা গেম টাইম পাচ্ছে না, কোচে তার উপর ভরসা করতে পারছে না, তিনি খেলার সুযোগই পাচ্ছেন না। ম্যাচ শার্পনেস, ম্যাচ ফিটনেসের জায়গায় পৌঁছাবেনটা কি করে? একটা প্লেয়ার কনসিস্টেন্টলি ফুটবল না খেললে তিনি তো হারিয়ে যাবেন, এবং এটার পুরো দায়িত্ব ম্যানেজমেন্টকে নিতে হবে, বিকজ ম্যানেজমেন্টের বোঝা উচিত ছিল যে তোমার কাছে একটা ক্লাচ প্লেয়ার আছে দিমিত্রি পেট্রোডসের মতন, যে তোমাকে এত গোল, এত অ্যাসিস্ট দিয়েছে, এত টাইটেলস দিয়েছে, তোমার কি দরকার ছিল ম্যাকলারেনের মতন একটা প্লেয়ার আনার? তোমার কোনো দরকার ছিল না। ঠিক আছে, ভালো কথা, তুমি আনলে, তুমি গ্রেগ স্টুয়ার্টকেও আনলে, ভালো কথা, তো তুমি গ্রেগ স্টুয়ার্টের জায়গায় তাহলে তুমি একটা ভালো মাঝমাঠের প্লেয়ার আনো না। দে ওয়েন্ট ফর রবসন রবিনো, অ্যানাদার ফরওয়ার্ড। আরে ভাই, এত ফরওয়ার্ড নিয়ে দলটাই তোরা করবিটা কি? আমি বারবার বলে এসেছি যে এসিএল এর জন্য অ্যাজ আ 7th ফরেনার রবসন রবিনো ইজ ভেরি গুড, বাট দে স্টিল নিডেড আ মিডফিল্ড প্লেয়ার। একটা মিডফিল্ড ফরেনার তাদের দরকার, নাম্বার 8 বলো বা নাম্বার 6 বলো, একটা তাদের দরকার যে ব্রিজটা করবে। আমি এটাও বলেছিলাম যে অ্যালবার্তোকে অ্যাজ আ সিডিএম খেলিয়ে দাও, অ্যাটলিস্ট একটা বিদেশি প্রেজেন্স মাঝমাঠে থাকবে, সেটাও হলো না। ঠিক আছে, এটাও মেনে নিলাম যে অ্যালবার্তো তাহলে একটা প্রপার সিডিএম নয়, বাট ওর মধ্যে কোয়ালিটি আছে একটা সিডিএম খেলার, বিকজ আমরা আগের দিনও দেখেছি এত সুন্দর ফুটবল খেলেছে, হি ওয়াজ ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার্স অন দি পিচ। ওর এই কোয়ালিটি বাকিদের খারাপ পারফরমেন্স জাস্ট ঢেকে যাচ্ছে। নাহলে অ্যালবার্তো কালকে যে ফুটবলটা খেলেছে, এই লেভেলে যদি বাকি প্লেয়ার্সরা খেলতে পারতো, কালকে মোহনবাগান আরামসে ম্যাচটা বার করে আনতে পারতো। ইভেন কি টম অ্যালডারও ভালো সাপোর্ট দিয়েছে অ্যালবার্তোকে। বাট ম্যানেজমেন্টের কাছে কিছু কোয়েশ্চেন্স থাকবে। ফার্স্ট অফ অল, কেন হঠাৎ করে ম্যাকলারেনের সাইনিং করা হলো যেখানে তোমার কোনো দরকার ছিল না ম্যাকলারেনের? কেন রবিনোর সাইনিং করা হলো? ঠিক আছে, রবিনো তোমাদের ড্রিম সাইনিং ছিল, তোমরা করে নিলে, তাহলে তোমরা কেন আর একটা 7th ফরেনার সাইন করালে না যে মাঝমাঠে খেলতে পারবে এসিএল এর জন্য? আইএসএল এ লাগবে না, আইএসএল 18 ঠিক আছে, বাট এসিএল এ তো লাগবে। আমি আগের দিনই বলছিলাম যে এসিএল এ অ্যালবার্তো মাঝমাঠে খেললে স্টিল কিছুটা একটা স্টপ গ্যাপ সলিউশন হিসেবে দেখা যেতে পারে জিনিসটা, বাট তুমি সেটাও করলে না, পুরো একটা অল ইন্ডিয়ান মিডফিল্ডের উপর ভরসা করলে, উইচ ইজ অ্যাগেন রং। বিকজ মলিনাকে বুঝতে হবে যে ইন্ডিয়ান প্লেয়ার্সদের কোয়ালিটি এরকম নয় যে তারা একা মাঝমাঠ খেলে দেবে, ওদের সব সময় পাশে একটা বিদেশি প্লেয়ার লেগেছে ভালো খেলার জন্য, সব সময়। এই প্রবলেম তো ন্যাশনাল দলে এমনি আছে। তো চোখের সামনে জলজান্ত এক্সাম্পল। তাহলে ক্লাব ফুটবলে কি করে কাজ করবে যেখানে তুমি আরো হাই ইন্টেন্সিটি ফুটবল খেলছো, যেখানে কে ইন্ডিয়ান প্লেয়ার ডেভেলপ করছে কে করছে না কিচ্ছু যায় আসে না, হোয়াট ম্যাটার্স ইজ রেজাল্টস।
তুমি সেখানে কি করে একটা অল ইন্ডিয়ান মিডফিল্ড নিয়ে নামালে? আর অবভিয়াসলি এটা আই থিঙ্ক মলিনারও একটা চ্যালেঞ্জ ম্যানেজমেন্টকে, যে ভাই তুমি তো আমাকে বলেছো অল ইন্ডিয়ান মিডফিল্ড নিয়ে খেলতে, তো আমি খেলে দিয়েছি, নাও এই হচ্ছে রেজাল্ট। আমি তো তোমাকে বলেছিলাম মাঝমাঠের প্লেয়ার দিতে, তুমিই দিলে না। তো এই কোয়েশ্চেনটা ম্যানেজমেন্টের কাছে যাওয়া উচিত, যে কেন একটা 7th ফরেনার, একটা বক্স টু বক্স প্লেয়ার সাইন করা হলো না, বা একটা কেন কাউকোর মতন প্লেয়ার সাইন করা হলো না ACL এর জন্য। হঠাৎ করে রবিনোর সাইনটা কেন তারা করতে গেল ভগবান জানে, যেখানে আবারও বলছি কোনো দরকার ছিল না। পেট্রাটস, কামিংস আর ম্যাকলারেন ইজ গুড এনাফ ফর ইউর ফরওয়ার্ড লাইন। তোমার ওখানে আর কোনো ফরওয়ার্ডে প্লেয়ার আনার কোনো দরকারই নেই। এগুলো ম্যানেজমেন্ট কি করে মিস করে যায়, দ্যাট ইজ দ্য প্রবলেম অফ মোহনবাগান ম্যানেজমেন্ট। তারা মানে এতটা অন্ধ হয়ে যায় যে আমরা সব থেকে ভালো প্লেয়ার আনতে যাবো, আমরা সব থেকে দামি দামি প্লেয়ার আনবো, যে তারা দলের ব্যালেন্সের কথা ভুলে যায়। এই শেষ 2-3 বছরে কিন্তু প্রপার এই জিনিস দেখা যাচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট কি প্ল্যানিং নিয়ে নামছে কোনো ঠিক নেই। আরে ভাই, মেহতাবকে সাইন করলেন কিসের জন্য? তাকে না খেলিয়ে আশিস রায়কে রাইট ব্যাক খেলানো হলো, যেখানে মেহতাবের ACL এক্সপিরিয়েন্স আছে। আর সত্যি মেরি জার্নালিস্টদের আমার কোটি কোটি প্রণাম, তারা এমন এমন অদ্ভুত কোয়েশ্চেন্স করেন না, যেটার খুবই জানা আনসার আছে আমাদের কাছে। কেন আমাদের তো প্লেয়ারদের আনফিট লাগছে, প্লেয়াররা তো একেবারে ফিট নয়, এরকম প্রশ্ন তো আমিই করতে পারি ভাই, আমার তার জন্য জার্নালিস্টের ডিগ্রি লাগবে না। ইফ ইউ আর আ ওয়েল এডুকেটেড জার্নালিস্ট, আস্ক দি রাইট ট্যাকটিক্যাল কোয়েশ্চেন্স। কেন কামিংসের মতন একটা নাম্বার 9 কেন মাঝমাঠে এসে বল নিচ্ছে? এবং এটা শুধু এই ম্যাচের জন্য নয়, গত 1 বছর ধরে এই প্রবলেমটা মোহনবাগান ফেস করছে। তাহলে সেটার উত্তর মলিনার কাছে কি আছে? তার কি মাঝমাঠের প্লেয়ার লাগবে? তাহলে তার যদি মাঝমাঠের প্লেয়ার লাগে, তাহলে কেন রবিনোর সাইনিং করা হলো? তাহলে তিনি কি ম্যানেজমেন্টকে জানিয়েছেন যে তার রবিনো দরকার নেই, তার মাঝমাঠের প্লেয়ার দরকার? তো তিনি কি এটা জানতেন রবিনো সাইন হচ্ছে আর মাঝমাঠের প্লেয়ার সাইন হচ্ছে না? যদি জানতেন তাহলে তিনি সেটা কি করে অ্যাপ্রুভ করলেন? বিকজ তিনি তো কোচ। তো তিনি যখন জানেন তার দলে খামতি কোথায়, তাহলে তিনি কি করে রবসন রবিনোর সাইনিংটাকে অ্যাপ্রুভ করলেন? ওয়্যার আর দিস কোয়েশ্চেন্স? এই প্রশ্নগুলো মলিনাকে কে করবে? আমি আজকে প্রেস নই, আমি আজকে জার্নালিস্ট নই বলে আমার কাছে প্রেস কার্ড নেই, তাহলে যদি থাকতো আমি গিয়ে হয়তো এই কোয়েশ্চেন্সগুলোই করতাম, যে মলিনা অ্যাজ আ কোচ কী ডিসিশনস নিয়েছেন যার জন্য আজকের দিনে দাঁড়িয়ে এই ইমব্যালেন্স তৈরি হয়েছে মোহনবাগান দলে। নাকি তিনি জানেনই না, তিনি পাপেট হয়ে বসে আছেন, ম্যানেজমেন্ট যা প্লেয়ার তার ঘাড়ে এসে ফেলে দিচ্ছে তিনি সেটা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, তার অ্যাজ আ কোচ কোনো সে নেই। এটা অন্তত বলুক, তাহলে বোঝা যাবে যে দোষটা কোথায়, কার অ্যাকচুয়ালি দোষ এখানে। সেটাও তিনি বলছেন না। সো ভেরি ভেরি আনপ্রফেশনালি মোহনবাগান ক্লাবটা এই মুহূর্তে রান হচ্ছে। দ্য সো কল্ড বেস্ট ক্লাব অফ ইন্ডিয়া, দ্য সো কল্ড ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া একার দমে ভারতের সম্মান তো ডোবাচ্ছেই, এরই সাথে আমাদের থেকে আমাদের ACL স্লটটাও কেড়ে নিয়েছে। আর কিছু বলার নেই, আমি খুবই স্যাড মোহনবাগানের এই পারফরমেন্স দেখে এবং মোহনবাগানের এই অ্যাটিটিউড দেখে। এমন একটা হাবভাব মোহনবাগান করে, ঠিক আছে মানলাম ভাই ISL এ তোরা বিশাল চ্যাম্পিয়ন টিম, বিশাল তোরা অনেক কিছু করছিস, ঠিক আছে মেনে নিলাম, বাট তা বলে যে ওভার কনফিডেন্স মোহনবাগান প্লেয়ারদের মধ্যে এবং ওভার কনফিডেন্স মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যে, এই ওভার কনফিডেন্সে কিন্তু আজকে মোহনবাগানকে ডুবিয়েছে। আমরা নাকি ACL চ্যাম্পিয়ন হব, আহালকেই হারাতে পারছে না, আবার নাকি ACL এ নাম করবে, ACL এ চ্যাম্পিয়ন হবে। হাস্যকর, মানে এই ভাবনা চিন্তাগুলো রাখা ভুল। এবং যারা এই কথাগুলো বলছেন তারা নিজেদের অহংকার দেখানোর জন্য কথাগুলো বলেন, বাট তাদেরও ফুটবল বুদ্ধির অভাব আছে। বিকজ কোনো জ্ঞানী মানুষ বলতে পারেন না যে আমরা AFC জিতবো, সম্ভব নয়। হ্যাঁ, স্বপ্ন থাকা ভালো, বা স্বপ্নকে বাস্তব করার জন্য যে কাজগুলো করা উচিত সেই কাজগুলোই যদি ম্যানেজমেন্ট না করে, তাহলে আর কিসের স্বপ্ন? বাস্তব হতে পারতো, একটা মাঝমাঠের প্লেয়ার ঢুকিয়ে দাও, বাস্তব হতে পারতো, কিন্তু সেই কাজ মোহনবাগান তো করলো না। আর পুরো দোষ আজকে ঢেলে দিচ্ছে তারা দিমিত্রি পেট্রাটসের ঘাড়ে। বেচারার জন্য সত্যি খুবই কষ্টের দিন। একটা দল, এত ভালোবাসার একটা জায়গা, সমর্থকদের এত ভালোবাসার জায়গা, তিনি দূর থেকে সাইডলাইন্স থেকে তিনি দেখছেন তার দলকে হারতে, নাজেহাল অবস্থায় তিনি দাঁড়িয়ে আছেন, কিচ্ছু করতে পারছেন না। কেন? তার কোচ মনে করছেন তার দলে কোনো জায়গা নেই। খুবই দুঃখের দিন, এবং সমর্থকদের জন্য খুবই দুঃখের দিন কালকে গেছে। এবং এই ধাক্কা কাটিয়ে নিশ্চয়ই মোহনবাগান আবার দাঁড়াবে, সমর্থকরাও আবার ভুলে যাবেন, এবং আবার পরবর্তী ম্যাচ তারা খেলতে নামবে। আই থিঙ্ক 30th সেপ্টেম্বর ম্যাচ আছে সেপাহানের এগেনস্টে। দেখা যাক কি হয় সেই ম্যাচের রেজাল্ট, কোনো শিক্ষা মূল্যনা নিয়ে রাখতে পারেন কিনা এই ম্যাচ থেকে, সেটা দেখা যাবে। আই থিঙ্ক হি মাইট গো উইথ মোর ফরেনার্স ইন দ্যাট গেম, মেবি, বিকজ আর একটু সময় তিনি পাবেন রবিনোর সাথে। আমি স্টিল মনে করছি না পেট্রাটস হয়তো আর মলিনার জন্য খেলবেন বলে, উইচ ইজ ভেরি স্যাড। অ্যান্ড আই থিঙ্ক মলিনা হয়তো বলতে পারেন ম্যানেজমেন্টকে যে আমি দিমিত্রি পেট্রাটসকে আনরেজিস্টার করতে চাই এবং আমি একটা 7th মিডফিল্ডার নিয়ে আসতে চাই যে ISL এ খেলবে। বাট ISL এর কথা আমি ভাবছিও না, অ্যাটলিস্ট ACL এ আর তো কিছু করার নেই। আই থিঙ্ক আর 7th ফরেনার নিয়ে এসে কিছু লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। ম্যানেজমেন্ট ডুবিয়ে দিয়েছে দলটাকে, দলটা ACL এর খেলার আগেই হেরে গেছে। বাট স্টিল স্টপ গ্যাপ সলিউশনস আছে দলটার মধ্যে, স্টিল কিছু না কিছু ভাবে ম্যানেজ দেওয়া যেতে পারে। বাট সেই সিদ্ধান্তগুলো মলিনা নেবেন কিনা সেটা দেখতে হবে। বাট আপাতত আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।